সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ। এদিকে এবার ডক্টর ইউনূস সবার সামনে কঠিন একটি সিদ্ধান্ত নিলেন। দেশের অস্থিতিশীল পরিবেশ, চুরি, ডাকাতি, ধর্ষণ সব কিছু দেখেই এই পদক্ষেপ নেন। সেনাপ্রধান এবার কি করবেন? তিনিও বক্তব্য দিয়ে ভয়ঙ্কর বার্তা দিলেন। সাধারণ মানুষরা আবারও রাজপথে নেমেছে। সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। কি হবে এই দেশটিতে? প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, যেই চেতনার উপর দাঁড়িয়ে বসে আছেন, ওটা দিয়ে আপনি সেই চেতনাকে সাংঘর্ষিক অবস্থায় রূপান্তরিত করেছেন। অনতি বিলম্বে ওটা একটা অভিশাপ, এই অভিশাপ দিয়ে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে পারবেন না। ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সেটা এযাবৎকালে তার দেয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা, ভীষণ আলাদা, এবং তার একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছে। অন্তত আমি ধারণা করি আপনারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন, আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন। বিষয়টা কে কিভাবে নেবেন আমি জানি না, তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। কেন সঠিক হয়েছে? আমরা যে হিংসুকটা জাতি ভাই, আপন ভাইয়ের উন্নতি আপন ভাই দেখতে পারি না, পছন্দ করি না। যদি সুযোগ পাই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করি। এই মুহূর্তে ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে। দর্শক, নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে। সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে, কতটা বিপজ্জনক হবে, সেটা আপনারাই বিবেচনা করবেন। খুব খবরটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সেই খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ইউনূস আর এখন মার্সিডিসে মনে করেন ঘোরাফেরা করে, বুঝেন নাই এদের মনে করেন কত বড় হয়ে গেছে গা। আর এক একজন এখন মনে করেন 40,000 টাকা 50,000 টাকা দামে মনে করেন একটা টি শার্ট আর মনে করেন জুতা মনে করেন পরে। বুঝতেছেন এটা কি পরিমাণ লুটপাট করছে? আমি আসলে বেশি কিছু বলতে চাই না, শুধু একটা জিনিসই দেখলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা আছে, এই দলটাকে মানুষ কিন্তু এই কথাটা এইটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা চেপে যাওয়ার চেষ্টা করে আপনাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে, আপনাদের সেনাবাহিনীতে আড়াআড়ি দুটো বিভাজন চলে এসেছে। একদম ওয়াকারুজ্জামান তিনি দেশটাকে এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, খবর আর শিরোনাম দেখে কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তৃতীয় বিশ্বর দেশে সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ। যারা রাজনীতি করেন, যারা দেশ চালান, তারা সবসময় একটু ভয়ে থাকেন যে সেনাবাহিনী কি বলল, সেনাবাহিনী খুশি আছে তো। কিন্তু ইউরোপ আমেরিকায় ব্যাপারটা ঠিক উল্টো। এখানে কে সেনাবাহিনী, কে কর্মকর্তা, কে জেনারেল, এগুলো পাবলিক বলতেই পারে না। তো এখন আমাদের দেশে সেনাবাহিনী যেরকম ভালো রেকর্ড আছে, খারাপ রেকর্ডও আছে। এবং এর আগে আমরা সেনা শাসন দেখেছি। এখন যে বর্তমান সেনাপ্রধান আছেন, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, এবং 5 আগস্ট যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনা সরকারের পতন, তাতে বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা খুবই ক্ষুব্ধ হন। তারা মনে করেন যে সেনাপ্রধান হাসিনার আত্মীয়, তিনি তাকে টিকিয়ে রাখার কথা, কেন টিকিয়ে রাখলেন না, নাকি চেষ্টা করে পারেননি, বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। এখন কথা হলো, আমরা হয়তো মনে করি যে সেনাপ্রধানই সবকিছু, কিন্তু সেটা না। কারণ তিনি একটি বাহিনী লিড করলেও তাকেও তার অধস্তন কর্মকর্তা কর্মচারী যারা আছেন, যারা সৈনিক আছেন, তাদের কথা তাকে শুনতে হয়, প্রাধান্য দিতে হয়। এখন তিনি কোনটা প্রাধান্য দিয়েছেন, কোনটা দেননি, এগুলো আমরা ঠিক জানি না। সাংবাদিক জুলকার নাইন তিনি 5 আগস্টের উপর একটা কথা বলেছেন যে তিনি শুনেছেন সেনাপ্রধানের এক ঘনিষ্ঠ জনের কাছ থেকে যে 5 আগস্ট ফজরের নামাজ পড়ে সেনাপ্রধান নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন, কাঁদছেন তিনি, এবং বলতে শোনা গেছে যে সেনাপ্রধান নাকি কাঁদতে কাঁদতে বলছেন যে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেলো। তো এখন এটা যদি
সেনাপ্রধানের এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, তাহলে কথা কি দাঁড়ায়? এর অর্থ এই দাঁড়ায় তিনি হয়তো হাসিনার বিপক্ষে যেতে চাননি, কিন্তু তিনি হয়তো দাঁড়াতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি এরকম হতে পারে। অর্থাৎ পরিস্থিতি বা বাহিনী তাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে, পরিস্থিতি যাই হোক না কেন, বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা বাধ্য হন দেশ ছাড়তে। তারপর কথা যেটি দাঁড়ায় সেটা হলো যে শেখ হাসিনা যাওয়ার পর 3 দিন দেশে কোনো সরকারই ছিল না। 8 আগস্ট ডক্টর ইউনূস দায়িত্ব নেন। এখন প্রশ্ন উঠেছে, যেখানে ক্ষমতা দখলের জন্য অনেক দেশে সেনাবাহিনী মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নয়, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী মাঠ ফাঁকা পেয়েও ক্ষমতায় গেল না কেন? আমরা জানি যে এই আপনার যদি আফ্রিকার কথা বলি, আফ্রিকার সুদান, মালি, চাঁদ, নাইকার, তারপরে ওই গানা, নাইজেরিয়া, ক্যামেরুন, সিয়েরা লিওন, এরকম অনেক দেশ আছে, মানে ওইখানে হচ্ছে ক্ষমতা দখল একটা ব্যাটাগেরি আর কি সেনাবাহিনীর। এখন সেই আলোকে যদি বিচার করি আমরা, যে হাতের কাছে ক্ষমতা পেয়েও না নেয়াকে দুইভাবেই মূল্যায়ন করা যায়। 1 নাম্বার, প্রথমত সেনাবাহিনী ক্ষমতার লোভ নেই, তারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, অথবা 2 নাম্বার, তারা ক্ষমতা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্তহীন ছিল। এখন কেউ কেউ বলছেন বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপের দিকে যাচ্ছে, যদি এটা আরো খারাপ হয় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে। এবং এই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন তাহলে তো তারা 5 আগস্ট নিলেই ভালো করতো, এত সব গ্যাঞ্জাম করা লাগতো না। তারা ভুল করেছে, অনেকেই আবার সেটাও বলছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনী ভুল করেনি, বরং সেনাবাহিনী ক্ষমতার সুযোগ পেয়েও ক্ষমতা না নিয়ে তারা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের দেশে। বিশেষ করে জেনারেল জিয়া, জেনারেল এরশাদের যে উদাহরণ ছিল, তার থেকে তারা বেরিয়ে এসছে, এবং এটা একটা পজিটিভ দিক। এবং এটা নিয়ে নোবেল বিজয়ী অমর্ত্য সেনও বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর এই ভূমিকা অত্যন্ত। যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন বা বাধ্য হলেন, তখন সেনাবাহিনীর উপর চাপ ছিল, সেনাবাহিনীর ভিতরের চাপ ছিল, বাইরের চাপ ছিল, যাতে সেনা ক্ষমতা দখল করেন। কিন্তু ওয়াকারুজ্জামান একটু কনজারভেটিভ প্রকৃতির মানুষ। তার মতে বাংলাদেশে যে সেনা শাসন হয়েছে, জিয়াউর রহমান বলুন, HM এরশাদ বলুন, বা 2006 থেকে 8 মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে তদারকি সরকার, সেটাও সেনারই। বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়, কারণ তারা চান সেনাবাহিনী ব্যারাকে থাকুক। সেনাবাহিনীর সম্মান তখনই থাকবে যখন সেনাবাহিনী তাদের জন্য নির্দিষ্ট কাজটা করবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাচিত রাজনীতিকদের, নির্বাচিত দলের। তারাই দেশ শাসন করবে, নীতি প্রণয়ন করবে। সেনাবাহিনীর কাজ দেশকে রক্ষা করা। সেনাবাহিনী ব্যারাকেই থাকবে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় সরাসরি হস্তক্ষেপ করবে না। ওয়াকারুজ্জামান এই মতের শরিক, কিন্তু তার ভুল ভেঙেছে। তার আশা ছিল নোবেল শান্তিজয়ী ইউনূস, শান্তি পুরস্কার জয়ী ইউনূস বাংলাদেশকে একটা স্থিতাবস্থা দিতে পারবেন। কিন্তু 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের ন্যূনতম প্রত্যাশাটুকু পূরণ করতে পারেনি।
তাই সেনাপ্রধান ভাবছেন যে কিভাবে এই অচল অবস্থা কাটানো যায়। কবে নির্বাচন হবে সে সম্পর্কেও ইউনূস ঝেড়ে কাটছেন না, কোনো রোডম্যাপ দিচ্ছেন না। আর বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা দেশের মানুষের কাছে ক্ষুণ্ণ হচ্ছে, বহির্বিশ্বেও তাদের সম্মানহানি হচ্ছে বলে সেনাপ্রধান মনে করেন। সেনাপ্রধান একলা যে এই মত পোষণ করেন তা নয়, সেনাবাহিনীর একটা বড় অংশ ইউনূসের উপর যার পর নাই বিরক্ত। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে সব থেকে বেশি সেনা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেয়। এখন যারা নিজের দেশে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করতে পারে না, তারা রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে গিয়ে কি সদর্থক ভূমিকা পালন করবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেনাবাহিনীর কাছে এটা অত্যন্ত খুব বিড়ম্বনা। যখন ৩২ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় ছিল। তাদেরকে বুয়ো বুয়ো স্লোগান শুনতে হয়েছে, তারা ব্যারাকে ফিরে গিয়েছিলেন। সেনাপ্রধান এই বিষয়টাকে একেবারেই ভালোভাবে নেননি। তিনি চেয়েছিলেন যে দায়িত্ব নিয়েছে ইউনূস সরকার, সর্বাধিক 18 মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন হোক, তারপর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু ইউনূস ক্ষমতা ছাড়তে চাইছেন না। আপনাদের মনে আছে, যখন প্যারিস থেকে ইউনূস ঢাকায় নামলেন, বিমানবন্দরের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের বলেছিলেন, আমাকে 6 বছর আনইন্টারাপ্টেড সময় দিতে হবে। তার নাকি প্রচুর সংস্কার করার আছে। সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন করা। কিন্তু ইউনূস তার রুডিমেন্টারি দায়িত্বটা পালন না করে বাংলাদেশের মানুষকে সংস্কারের স্বপ্ন দেখাচ্ছেন। আসলে সংস্কারের ধুয়ো তুলে তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে চান। সেনাপ্রধান এটা বুঝেছেন। তাই সেনাপ্রধান এখন ইউনূসের কাছে জানতে চাইবেন যে আপনি কবে নির্বাচন করবেন, সুস্পষ্ট রোডম্যাপ দিন। রমজান মাস শুরু হতে চলেছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, বিএনপি নির্বাচনের দাবিতে পথে নামছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, এটা সেনাবাহিনীও জানে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা থাকবে না। যদি ইউনূস সেনাপ্রধানের কথা না শোনেন, তখন সেনাপ্রধানের কাছে অপশন কি আছে? এক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যাকে ইউনূস আন্তর্জাতিক ভাষা দিবসে অপমান করেছেন, অসম্মান করেছেন, কিন্তু শাহাবুদ্দিন এখনো সাংবিধানিক প্রধান, তার হাতেও ক্ষমতা আছে। সেনাপ্রধান শাহাবুদ্দিনকে বলতে পারেন যে আপনি এমার্জেন্সি জারি করুন, আমাদের হাতে প্রভূত ক্ষমতা দিন। দেখুন, এখনো সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কতটা ব্যবহার করতে পারছে সেটা নেই তো কথা। এখন যদি জরুরি অবস্থা জারি হয় এবং সেনাবাহিনী তখন কিন্তু ফুল ফ্লেজেড অপারেশন করতে পারবে। অপারেশন মানে কি? কঠোরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দমন ইত্যাদি, যাতে এই মবের মূলক না হয়, যাতে দেশের সাধারণ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিতিবিরক্ত না হয়। 2, চরম অবস্থান হলো রাষ্ট্রপতি এই অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে
একটা কেয়ারটেকার সরকার গঠন করতে পারে। সেই কেয়ারটেকার সরকারে বাংলাদেশের সুশীল সমাজ থাকলো, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলো, তাদের তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ নির্বাচন হলো। এটা কিন্তু সেনাপ্রধানের অপশনের মধ্যে আছে। অর্থাৎ রাষ্ট্রপতি এখন সেনাপ্রধানের তুরুপের তাস। রাষ্ট্রপতিকে যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকার আন্তর্জাতিক ভাষা দিবসে অপমান করেছে, সেনাবাহিনী কিন্তু সেটা খুব একটা ভালোভাবে নেয়নি, এবং রাষ্ট্রপতিও কিন্তু পদত্যাগ করবেন না। ইউনূসের ছকটা কি? রাষ্ট্রপতিকে তো সরানো যাবে না, বিএনপিও রাজি নয়, কিন্তু রাষ্ট্রপতি যদি অপমানিত হয়ে নিজের থেকে পদত্যাগ পত্র দেন, তখন একটা শূন্যস্থান হবে। বাংলাদেশের সংসদ নেই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে বাংলাদেশ সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। যেহেতু সংসদ নেই, তার স্পিকারেরও কোনো ভূমিকা নেই। তারপর আর একটা অপশন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন এবং তারপর রাষ্ট্রপতি মনোনীত হলো। ইউনূস চাইছেন যে অপমানিত হয়ে শাহাবুদ্দিন নিজের থেকে পদত্যাগপত্র পেশ করুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিন এবং রাষ্ট্রপতি হিসাবে ইউনূসকে মনোনীত করা হোক। তাহলে তার যে স্বপ্ন 6 বছর তিনি মসনদে থাকতে পারবেন, তাহলে তার স্বপ্ন পূরণ হয়। এখনই ইউনূসের বয়স 86, আর 5-6 বছর পর তার বয়স হবে 92। 92 বছর বয়স হয়ে যাবার পর একটা মানুষের আর কোনো পার্থিব করার চাহিদা থাকা উচিত নয়। তবে ইউনূস তারা বিরল প্রজাতির মানুষ, অত্যন্ত লোভী, প্রতিহিংসা পরায়ণ, স্বার্থপর। তাই নিজের, তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ টেলিফোনের স্বার্থ সুরক্ষিত করা তার সব থেকে প্রায়োরিটি। সেনাপ্রধান ইউনূসের ছক ধরে ফেলেছেন, তাই তিনিও পাল্টা শাহাবুদ্দিনকে সামনে রেখে ইউনূসের উপর চাপ দিচ্ছেন। হয় আপনি ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করে দিন কবে হবে, না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। দেখুন, সেনাবাহিনী নিঃশর্ত সমর্থন করেছিল অন্তর্বর্তী সরকারকে, কিন্তু 6 মাস পেরিয়ে যাওয়ার পর সেনাবাহিনী বুঝতে পেরেছে their prestige is at stake। বাংলাদেশের সাধারণ মানুষ সেনাবাহিনীকে এই ভূমিকায় দেখতে চায় না। সেনাবাহিনীর উপর তাদের ক্ষোভ বাড়ছে এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ সেনাবাহিনী প্রবল সমালোচনার মুখে পড়েছে। রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনীতে এরপর বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সুযোগ পাবে কিনা তাই নিয়েও বড় প্রশ্ন উঠছে, এবং সেনাবাহিনীর ভিতরে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে যে এনাফ ইজ এনাফ। এবার সেনাবাহিনীকে একটা অ্যাসার্টিভ রোল প্লে করতে হবে। সেই অ্যাসার্টিভ রোল এই নয় যে সেনাবাহিনী ক্ষমতা দখল করলো অভ্যুত্থানের মাধ্যমে, না। সেনাবাহিনী ইউনূস সরকারকে কার্যত বাধ্য করবে নির্বাচনের রোডম্যাপটাকে ঘোষণা করে দিতে। সেটা যদি ঘোষণা ইউনূস করতে না চান, যদি সেনাপ্রধানকে অস্বীকার করেন, সেনাপ্রধানের বক্তব্য না মানতে চান, তখন রাষ্ট্রপতিকে হাতিয়ার করে ইউনূসকে শিক্ষা দেবেন সেনাপ্রধান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এরকম খবর কিন্তু আছে। প্রবীণ সাংবাদিক বিবিসিতে দীর্ঘদিন ছিলেন সুবীর ভৌমিক, একটা লেখাতে আমি যে কথাগুলো বললাম এগুলোই বলেছেন। এরকম খবর আমি অনেকদিন ধরে পাচ্ছি। সেনাপ্রধান এবং ইউনূসের সম্পর্ক তলানিতে, যেহেতু অভ্যুত্থানের 100 দিন পূর্তি
উপলক্ষে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান কি বলেছেন? ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার দরকার। আবার যখন ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গেলেন, তখনই সেনাপ্রধান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইলেকশনের রোডম্যাপ কি হওয়া উচিত সেটা জানিয়েছিলেন। অর্থাৎ ইউনূস যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চান, সেটা বাংলাদেশের মানুষ তো বুঝেইছেন, বিএনপি বুঝেছে, সেনাবাহিনীও বুঝেছে। এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার অত্যন্ত লোভী এবং বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ এর কাছে অগ্রাধিকার পায় না। অতীতেও পায়নি, এখনো পায় না, ভবিষ্যতেও পায় না। ধরুন ইলন মাস্ক, সে ব্যবসায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ, তার সঙ্গে ইউনূসের কথা হতেই পারে, সমস্যা নেই। ইলন মাস্ক ব্যবসায়িক অপরচুনিটি খোঁজেন। আচ্ছা, যখন আপনি অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা, আপনার তো ব্যক্তিগত, আপনার ব্যবসায়িক ইন্টারেস্ট যেখানে অতীতে ছিল বা এখনো আছে, সে সম্পর্কে তো আপনার নির্বহ দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আপনি স্টারলিংকের সঙ্গে গ্রামীণ টেলিফোনের সমঝোতা করাতে চাইছেন কেন? তা গ্রামীণ টেলিফোন ছাড়া কি বাংলাদেশে কোনো এই যে মোবাইল পরিষেবা দেয় এমন কোনো সংস্থা নেই? আপনি কেন গ্রামীণ টেলিফোনকে বাঁচছেন স্টারলিংকের সঙ্গে সমঝোতার জন্য? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রথমেই ইউনূস নিজের উপর যে কর ধার্য করেছিল আওয়ামী লীগ সরকার, সেগুলো মুকুব করে দিয়েছেন অনেক কোটি টাকা। গ্রামীণ ব্যাংক 2029 পর্যন্ত কোনো কর দেবে না, আর বাংলাদেশের মানুষের উপর কর বসিয়েই চলেছেন। এগুলো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি বললাম না, এগুলো হচ্ছে পরিষ্কার বোঝা যায় যে একটা লোকের প্রায়োরিটি কি। ইউনূসের প্রায়োরিটি 18 কোটি বাংলাদেশের মানুষ নয়, ওর প্রায়োরিটি হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোন এবং ওর সহযোগীদের স্বার্থ সুরক্ষিত করা, এবং জঙ্গি জিহাদিদের সমর্থন ইউনূসের পিছনে আছে। এই জঙ্গি জিহাদিদের হাতে বাংলাদেশ রাষ্ট্রকে তুলে দেওয়া, এর বাইরে ওর কোনো রকম অভিপ্রায় নেই। দেখুন, ইউএসএড নিয়ে তো আমাদের দেশেও আলোচনা হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। আমাদের দেশে বিদেশমন্ত্রী এবং আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র কি বলেছেন? যে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মাথা গলানোর সুযোগ বিদেশি শক্তি করছে, এটা অ্যালার্মিং, আমরা তদন্ত করব। আবার একই সঙ্গে বলেছেন যে ইউএসএড, আমরা সরল বিশ্বাসী ইউএসএড অনেক ক্ষেত্রে গ্রহণ করেছি, যেমন ডিজিটাল ট্রান্সফরমেশন, আর্থিক ব্যবস্থা বা স্বচ্ছ ভারত, এতে ইউএসএড এর ভূমিকা ছিল। কিন্তু ভারতে নির্বাচনে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য ইউএসএড খরচ করা হবে, এটা তো ইউএসএড এর লক্ষ্য নয়। কিন্তু আমাদের বিতর্ক চলছে, দাবি পাল্টা দাবি, এসব চলছে। আজকে কংগ্রেস এত বড় বড় কথা বলছে, কেরালায় ইএমএস নাম্বুদ্রিপাদের সরকারকে ফেলে দেওয়ার পিছনে আমেরিকার ভূমিকা ছিল না? কংগ্রেস নেয়নি সাহায্য? মঈনানের বইতে সব আছে। কিন্তু বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে $29 মিলিয়ন বাংলাদেশের টাকায় 350 কোটি টাকার বেশি একটি অখ্যাত সংস্থা পেয়েছে, যা 2 জন মাত্র কর্মী। একবারও শুনেছেন অন্তর্বর্তী সরকারের কেউ এই বিষয়টা নিয়ে বলেছে যে খুব অ্যালার্মিং, আমরা তদন্ত করব, রিসিপিয়েন্টকে তাকে সামনে আনবো? বলবে না, কারণ ইউনূস তার সাঙ্গপাঙ্গরা জঙ্গি জিহাদিরা সুবিধাভোগী। এই টাকা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য। ওই যে বলেছেন না, স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। ইউনূস
ওই ডিপ স্টেটের অংশ, সোরোসের ঘনিষ্ঠ বন্ধু, ক্লিন্টন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিন ধরে শেখ হাসিনা রেজিমকে টপল করার জন্য ও সক্রিয় ছিল। 5 বছরের চেষ্টা ফলপ্রসূ হয়েছে। তাই ইউনূস এবং তার উপদেষ্টারা, তার জঙ্গি সহযোগীরা মুখে কুলু পেটেছেন। কোন সংস্থা পেয়েছে? মাত্র 2 জন, $29 মিলিয়ন। কিভাবে পেয়েছে? সেই টাকা কিভাবে তারা খরচ করেছে? টু শব্দটি করছে না। এর থেকেই বোঝা যায় ডাল মে কুচ কালা হয়। দেখুন, এই যে ইউনূস বলুন, ও তো এখন জঙ্গিদের কোলে উঠে নাচছে। বেসিক্যালি ও হচ্ছে ওই ক্লিন্টন, ব্লেয়ার, যারা লেফট লিবারাল ইডিওলজি শুরু করেছিল না 9 দশকে, তার সমর্থক। ক্লিন্টন, ব্লেয়ারকে রাষ্ট্রনেতা বলেন না অনেকে। জর্জিয়া মেলনি খুব সুন্দর বলেছেন সিপ্যাকের একটা সম্মেলনে ভিডিও বার্তায়, যে ক্লিন্টন, ব্লেয়ার তারা লেফট লিবারাল ইডিওলজি প্রমোট করে রাষ্ট্রনেতা হয়েছেন, আর আমরা কনজারভেটিজমের কথা বলি, আমরা প্রোটেস্ট্যান্ট ভ্যালুর কথা বলি, আমরা ইউরোপের সুরক্ষার কথা বলি, আমরা অ্যান্টি ইমিগ্রেশনের কথা বলি, তখন আমরা হয়ে যাই গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক শক্তি। লেফট লিবারালরা চিরকালই দ্বিচারিতা করেন। আমাদের দেশেও দেখছেন না লেফট লিবারালদের ভূমিকা। এরা সহ্য করতে পারে না, মোদিজিকেও পারে না, ডোনাল্ড ট্রাম্পকেও পারে না, মেলনিকেও পারে না, ওরবানকেও পারে না, আর্জেন্টিনার লোকজনটাকেও পারে না। ট্রাম্প ক্ষমতায় আসার পর এদের রাতের ঘুম উড়েছে। কিন্তু যতই এরা চিৎকার চেঁচামেচি করুন না কেন, আলটিমেটলি দায়িত্ব নিয়ে বললাম, ভারতবর্ষে যে যে নির্বাচন আগামী দিনে হবে, তাতেও মোদিজি নেতৃত্বে বিজেপি ভালো ফল করবে। দুনিয়ার বিখ্যা বদল হয়েছে, পুরনো কাসুন্দিয়ার ঘাঁটা চলবে না। আমি জর্জিয়া মেলনির বক্তব্যকে সমর্থন করি। আর একটা কথা বলে এই প্রতিবেদন শেষ করব। ইউনূসের নতুন মিত্র পাকিস্তান, সেখান থেকে সরকারিভাবে 25,000 মেট্রিক টন চাল আসছে। চাল আমদানি করছে পাকিস্তান থেকে, করতেই পারে। দেখুন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আপনাদের ব্যাটেল অফ সিডানের কথা মনে আছে? সম্ভবত 1871। It would be enough to mention the contours of the Franco-German relationship from the Battle of Sedan to the mid-50s of the century, when France had to face the reality of accommodating New Germany in the West European system. Imagination of General de Gaulle was enough rather than nurturing suspicion on Germany. কিন্তু জার্মানি জঙ্গি রাষ্ট্র ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কলঙ্কের ইতিহাস জার্মানির আছে, কিন্তু জার্মানি জঙ্গি রাষ্ট্র নয়। সেই জন্য ফ্রান্স স্বীকার করেছে ওয়েস্টার্ন ইউরোপে জার্মানির এক্সিস্টেন্স, এখন কো এক্সিস্টেন্স চলে। কিন্তু পাকিস্তান জঙ্গি রাষ্ট্র। 71-এ 30 লক্ষ বাংলা ভাষীকে খুন করেছিল, মাতৃশক্তি লাঞ্ছিত হয়েছিল। সেই গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চায়নি। তাই ইউনূসের পাকিস্তান প্রেম, এই প্রশ্নটাই সামনে নিয়ে আসে যে ইউনূস মানবতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে সমঝোতা করে বাংলাদেশকে পাকিস্তানের কলোনিতে পরিণত করতে চায়।
আমার মনে আয়োটা অফ ডাউট নেই। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই সাথে কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস শেখ হাসিনাকে নিয়ে আপনারা বেশ কয়েকটা আলোচনা এবং সমালোচনা দেখলেন। এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।